আবারও ইরানের হামলায় ক্ষতবিক্ষত কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি। ট্রাম্পের যুদ্ধ শেষের প্রতিশ্রুতি কি বিশ্বাসযোগ্য? এক বছরে $1000 কোটি রেকর্ড অস্ত্র বেচল তুরস্ক। অস্ত্র বিক্রিতে আমেরিকা ইউরোপকে কি পেছনে ফেলবে এরদোয়ানের দেশ? 140 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গরমের মুখে পড়তে যাচ্ছে বিশ্ব। দেখা দিতে পারে তীব্র খরা, বন্যা। বাংলাদেশ সহ কারা এই ঝুঁকিতে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। আবারও ইরানের হামলায় জ্বলছে পুড়ছে কুয়েত ও বাহরাইনে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি। শনিবার ইরানের উপকূলীয় নজরদারি রাডার সাইটগুলোতে আমেরিকা হামলা চালালে জবাবে আবারও কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে আঘাত হানে তেহরান। স্থবির থাকা শান্তি আলোচনার মাঝে পাল্টাপাল্টি সংঘাত আবারও যুদ্ধের আতঙ্ক ছড়াচ্ছে। তবে শীঘ্রই ইরান যুদ্ধ শেষ করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে লেবাননে যুদ্ধবন্ধ না হলে কোনো চুক্তি নয় বলে আবারও সাফ জানিয়ে দিয়েছে ইরান। সানজিদা ইসলাম তন্ডের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যে এখনো ইরানের হাতে তা আবারও প্রমাণ করে দেখালো খামেনির দেশ। শনিবার ভোরে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসির অনুমতি ছাড়াই 4টি ট্যাঙ্কার জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে। বারবার সতর্ক করার পরও ট্যাঙ্কারগুলো সামনে এগোতে থাকলে বাধ্য হয়ে একটি ট্যাঙ্কারে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌসেনারা। এ ঘটনার মধ্য দিয়ে ইরান সাফ জানিয়ে দিল তাদের অনুমতি ছাড়াও হরমুজ পার হতে পারবে না কেউ। তবে হরমুজ প্রণালীতে ইরানের হামলা প্রতিরোধ করার অজুহাত দিয়ে এবার গোরুক ও কেশম দ্বীপে থাকা ইরানের উপকূলীয় নজরদারি রাডার সাইটগুলোতে হামলার দাবি করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এখানেও বিন্দুমাত্র ছাড় দেয়নি ইরান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট সদর দপ্তরে আবারও মিসাইল হামলা চালিয়েছে আইআরজিসি। তবে ইরানের ছোড়া 7টি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের মধ্যে 6টি ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। আরেকটি মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে বলেও জানিয়েছে সেন্টকম। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে দুই পক্ষ যখন আবারও বারবার লড়াইয়ে জড়িয়ে পড়ছে, তখনও খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ করার আশার বাণী শোনাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রায় 2 মাস ধরে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করে হতাশ ট্রাম্প এবার শুধু কূটনীতি নয়, বরং যে কোনো উপায়েই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার অঙ্গীকার করেছেন। আমরা খুব দ্রুত ইরান থেকে বেরিয়ে আসব এবং সেটা হবে খুবই শক্তিশালীভাবে। যেভাবেই হোক, সেটা কাগজে কলমে হোক বা খুব কঠিন পথেই হোক, খুব কঠিন পথটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। কিন্তু কিভাবে যুদ্ধ শেষ করবেন সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। এদিকে শান্তি চুক্তির বিষয়ে নিজের দাবিতে সবসময় অনড় ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন, লেবানন থেকে ইসরায়েলের সেনারা ফিরে না যাওয়া পর্যন্ত কোনো চুক্তিতে যাবে না তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধে লেবানন এক অবিচ্ছেদ্য অংশ। সমঝোতা স্মারকের প্রথম লাইনেই বলা হয়েছে, লেবানন সহ সকল রণাঙ্গনে যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। আমাদের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে লেবাননকেও মূল্য দিতে হয়েছে। এই যুদ্ধের একটি শেষ পরিণতি থাকবে, হয় উভয় স্থানে যুদ্ধ শেষ হবে অথবা যুদ্ধ চলতে থাকবে। ইরানের সাথে সমঝোতা চুক্তি করতে প্রেসিডেন্ট ট্রাম্প লেবানন যুদ্ধ বন্ধ করতে চাইলেও ইসরায়েলকে কিছুতেই বাগে আনতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্পের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে এখনও লেবাননে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনারা। সবশেষ যুদ্ধে ইরানের কাছে পরাজিত ইসরায়েল নতুন করে লেবাননের কাছেও হার মানতে নারাজ। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কোন উপায়ে শান্তি ফিরবে সেটাই দেখার। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলার দিন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার কার্যালয়ে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হামলায় আলী খামেনির সাথে অন্তত 50 জন নিহত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যান আরাকচি। এই প্রথম প্রকাশ্যে এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার বর্ণনায় উঠে এসেছে সেদিনের সেই ভয়াবহ হামলার বিস্তারিত। হিজত জুবারের ডেস্ক রিপোর্ট। চারদিকে ধোঁয়া, ধ্বংসস্তূপ আর মৃত্যু, কিন্তু সেই মুহূর্তে নিজের জীবন নিয়ে নয়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভাগ্য নিয়েই উদ্বিগ্ন ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে জানিয়েছেন, যে হামলায় খামেনি নিহত হন সেই সময় তিনিও একই ভবনে অবস্থান করছিলেন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।
یک بخش جدایی লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাকচি হামলার দিনের রুদ্ধশ্বাস অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা যখন চরমে, তখন জেনেভায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ কূটনৈতিক এক আলোচনা শেষে ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। পরদিন সকাল ৯টার দিকে সর্বোচ্চ নেতার কার্যালয়ে যান আলোচনার ফলাফল এবং দ্রুত পরিবর্তিত আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করতে। জেনেভার আলোচনার পর পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছিল তা যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছিল। তিনি সেই বিষয়গুলোই খামেনির কাছে তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু এরই মধ্যে ভবনটিতে বিমান হামলা চালানো হয়। আরাকচি বলেন, ভবনের যে অংশে তিনি অবস্থান করছিলেন সেদিন তা পুরোপুরি ধ্বংস হয়নি। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন তিনি। তবে সেই সংকটময় মুহূর্তেও নিজের নিরাপত্তার চেয়ে সর্বোচ্চ নেতার নিরাপত্তাই তাকে ভাবিয়ে তুলেছিল। جزء جدایی ناپذیر از این جنگ هست کمان که আরাকচি বলেন, সাইয়েদ আলী খামেনির শাহাদাতের সময় আমি তার কার্যালয়েই ছিলাম। আমরা যখন ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, তখন আমার সমস্ত চিন্তা ছিল তিনি হামলার লক্ষ্যবস্তু হয়েছেন কিনা তা নিয়ে। ওই মুহূর্তে আমি নিজের কথা একবারও ভাবিনি। خدا از سرنوشت جنگ در لبنان তিনি জানান, হামলার পরের ৪৮ ঘন্টা ছিল তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক ও কঠিন সময়গুলোর একটি। সর্বোচ্চ নেতার ভাগ্য সম্পর্কে নিশ্চিত তথ্যের অপেক্ষায় ছিলেন। পরে নিশ্চিত হওয়া যায় যে তিনি শহীদ হয়েছেন। সর্বোচ্চ নেতার দৈনন্দিন কর্মসূচি সম্পর্কে ধারণা থাকায় এটা অনেকটা নিশ্চিতই ছিল যে হামলার সময় তিনি নিজের কার্যালয়েই অবস্থান করছিলেন। সাক্ষাৎকারে আরাকচি আরও জানান, ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে খামেনিকে একাধিকবার সুরক্ষিত স্থানে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল, কিন্তু তিনি প্রতিবারই তা প্রত্যাখ্যান করেন। খামেনি বলেছিলেন, ইরানের প্রতিটি মানুষ যদি নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ পায় তবেই আমি কোনো নিরাপদ স্থানে যাব। যেহেতু সেই সুযোগ সবার জন্য নেই, তাই আমিও জনগণের সঙ্গেই থাকব। আমার জনগণের যা হবে আমারও তাই হবে। এ প্রসঙ্গে আরাকচি বলেন, আমাদের নেতা মানুষের হৃদয়ে শাসন করতেন। جنگ البته بین ایران هست آمریکا সাক্ষাৎকারে আরাকচি আরও বলেন, মৃত্যুর আগ পর্যন্ত খামেনি সরাসরি যুদ্ধকালীন নির্দেশনা দিয়ে গেছেন। খামেনির পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও এখন সব বিষয়ে নির্দেশনা দিচ্ছেন বলে জানান তিনি। মায়াদিনকে দেয়া সাক্ষাৎকারে শুধু হামলার স্মৃতিচারণ নয়, ইরানের বর্তমান কৌশলগত অবস্থান সম্পর্কেও কথা বলেন আরাকচি। তিনি জানান, তেহরান কখনোই যুদ্ধ চায়নি। বারবার এ বার্তা উপসাগরীয় দেশগুলোকে দেয়া হয়েছিল। এরপরও যদি কোনো যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দেয়া হয় তাহলে দেশটি কঠোর জবাব দেবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বানানো হবে, সেই বার্তাও পৌঁছে দেয়া হয়েছিল। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এক বছরে ১,০০০ কোটি ডলারের রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি করেছে তুরস্ক। দামে সস্তা কিন্তু অনেক বেশি শক্তিশালী অস্ত্র ও ড্রোন বানিয়ে রীতিমতো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এরদোয়ানের দেশ। এভাবে অস্ত্র উৎপাদন অব্যাহত থাকলে আসছে কয়েক বছরের মধ্যে আমেরিকা ও ইউরোপকে পেছনে ফেলে বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে তুরস্ক। কিন্তু কিভাবে, কতটা এগিয়ে গেল এরদোয়ানের দেশ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে জানব বিস্তারিত। পশ্চিমাদের কড়া টক্কর দিয়ে বিশ্ব অস্ত্র বাজারের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক। আমেরিকা ও ইউরোপকে বুড়ো আঙুল দেখিয়ে আন্তর্জাতিক ড্রোন সাম্রাজ্যের নতুন সুলতান হয়ে উঠেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তার সামরিক কূটনীতি ও কৌশলী পদক্ষেপের মধ্য দিয়ে একসময়ের অস্ত্র আমদানিকারক দেশ তুরস্ক মাত্র কয়েক বছরেই পরিণত হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশে। গত এক বছরেই $10 বিলিয়ন বা ১,০০০ কোটি ডলার রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি করেছে আঙ্কারা। এই ধাক্কা তুরস্কের অর্থনীতিকে এক লাফে অনেক দূর এগিয়ে দিয়েছে। কিন্তু কিভাবে এমন অসাধ্য সাধন করল এরদোয়ানের দেশ? আমাদের দেশের নিজস্ব ও আধুনিক প্রতিরক্ষা শিল্প আজ যে উচ্চতায় পৌঁছেছে তা সত্যিই প্রশংসনীয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দূরদর্শী চিন্তা, দৃঢ় মনোবল এবং সাম্প্রতিক বছরগুলোর কৌশলগত বিনিয়োগের কারণেই আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি। যে সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রাংশের জন্য একসময় আমাদের অন্য দেশের ওপর নির্ভর করতে হতো, আজ সেগুলো আমাদের নিজস্ব ইঞ্জিনিয়াররা দেশের সম্পদ ব্যবহার করেই তৈরি করছেন।
ইউরোপ ও আমেরিকার বাজারে তুর্কি অস্ত্রের চাহিদা এখন আকাশচুম্বী। দামে সস্তা, দ্রুত ডেলিভারি এবং যে কোনো যুদ্ধক্ষেত্রে সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণে ন্যাটোর সদস্য দেশগুলো এখন আঙ্কারার অস্ত্রের উপর ভরসা করছে। ইউরোপের বিশাল অস্ত্রের বাজারে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে হলে শুধু উৎপাদন বাড়ালেই চলবে না, দরকার কৌশলগত অংশীদারিত্ব, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো যেভাবে তড়িঘড়ি করে নিজেদের সামরিক শক্তি বাড়াতে চাইছে, এটি তুরস্কের জন্য খুলে দিয়েছে নতুন এক দুয়ার। 2022 sonrasındaki süreçte 2022 সালের পর থেকে ইউরোপ যেভাবে তাদের প্রতিরক্ষা বাজেট ও সামরিক খরচ বাড়িয়েছে, তাতে তুরস্কের জন্য একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে। অস্ত্র উৎপাদন ও নতুন প্রযুক্তি তৈরির ক্ষেত্রে তুরস্কের দারুণ সক্ষমতা রয়েছে। অন্যদিকে ইউরোপের এখন এমন সমাধান দরকার যা খুব দ্রুত কাজে লাগানো যায়। তাই বলা যায় মাঠের পরিস্থিতি এখন পুরোপুরি তুরস্কের পক্ষে olduğunu söyleyebiliriz. Burada তুরস্কের সাম্প্রতিক রমরমা অস্ত্র ব্যবসার আড়ালে রয়েছে জটিল ভূরাজনীতি। চলমান পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তোলেন, তুরস্ক কি প্রতিবেশী দেশ ইরানকে সামরিক সহায়তা করছে? সত্যিকার বাস্তবতা হলো, দুই দেশের মধ্যে ঐতিহাসিক সীমানা ও আঞ্চলিক প্রতিযোগিতার পাশাপাশি বাণিজ্যিক ও কূটনৈতিক স্তরে ভারসাম্যপূর্ণ সম্পর্ক আছে ঠিকই, তবে তুরস্ক ইরানকে সরাসরি কোনো সামরিক বা ড্রোন প্রযুক্তি সহায়তা দিচ্ছে না। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক এক সময়ের গভীর কৌশলগত অংশীদারিত্ব থেকে এখন রূপ নিয়েছে তীব্র শত্রুতায়। ফলে ইসরায়েলের উপর নির্ভরতা পুরোপুরি কাটিয়ে তুরস্ক এখন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে বিমান ও ক্ষেপণাস্ত্র তৈরিতে মন দিয়েছে, আর হাতে হাতে পাচ্ছে এর ফলাফল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে স্লোগানে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে ভারতের জেনজি প্রজন্ম। যন্তর মন্তরে হাজারো তরুণের বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে আলোচিত ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। যথারীতি বিক্ষোভ দমনে মাঠে নেমেছে মোদির পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয়েছে 6 বিক্ষোভকারীকে। জেনজির এই বিক্ষোভ কি ভারতের রাজনীতিতে নতুন শক্তির উত্থানের ইঙ্গিত? মৌসুদ আলমের ডেস্ক রিপোর্ট। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে গর্জে উঠেছে ভারতের জেনজি প্রজন্ম। প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে এতদিন অনলাইনে প্রতিবাদ করলেও এবার প্রকাশ্যে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন জেনজিরা। ভারতের পার্লামেন্ট ভবনের কাছে ঐতিহাসিক সমাবেশ স্থল যন্তর মন্তরে 6 জুন সকাল থেকেই জড়ো হতে থাকেন হাজারো বিক্ষোভকারীরা। তাদের কণ্ঠে ধ্বনিত হতে থাকে ইনকিলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, জয় ভীম এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। মেডিকেল ভর্তি পরীক্ষা, নিটসহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে এই আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি সিজেপি। আন্দোলনের নেতৃত্বে থাকা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রের বস্টন থেকে দেশে ফিরেই সরাসরি যোগ দেন সমাবেশে। হাতে ছিল ভারতীয় সংবিধানের রূপকার ভীমরাও আম্বেদকরের আত্মজীবনী। তার সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরাও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। আমরা এখানে জবাবদিহিতার জন্য এসেছি। এরা দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনায় ব্যর্থ হয়েছে। প্রশ্ন ফাঁস ও ত্রুটির কারণে 1 কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সমাবেশ ঘিরে আগে থেকেই উত্তেজনা ছিল। তেলাপোকা প্রতীকধারী আন্দোলনকারীদের ঠেকাতে আদালতে আবেদন পর্যন্ত করা হয়েছিল, তবে দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। পরে দিল্লি পুলিশও জানিয়ে দেয় শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া হবে না। পুরো এলাকা ঘিরে অবস্থান নেয় দিল্লি পুলিশের বিশেষ বাহিনী, তবে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। যন্তর মন্তরের ছোট্ট মঞ্চে উঠে অভিজিৎ দীপকে বলেন, দেশের যুব সমাজ আর ভয় পাবে না, তারা লড়বে। তেলাপোকা সহজে মরে না। তিনি অভিযোগ করেন, সরকার আন্দোলনের দাবির দিকে নজর না দিয়ে কেবল আন্দোলনকারীদের পরিচয় খুঁজতে ব্যস্ত। তবে আন্দোলনকারীদের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে আয়োজকরা এরই মধ্যে দ্বিতীয় বৃহৎ সমাবেশের ঘোষণা দিয়েছেন। আগামী 23 জুন দিল্লির রামলীলা ময়দানে নতুন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এদিকে আন্দোলনকারীদের ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হলেও আন্দোলনের আয়োজকরা বারবার শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আশা করছি ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন এবং দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার করবে সরকার। এনটিএ সিবিএসই এর কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। আমরা পরিবর্তন ও সংস্কার চাই। সবাই শৃঙ্খলার মধ্যে থেকে শান্তিপূর্ণ আন্দোলন করছে। দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি আসবে। বিশ্লেষকদের মতে ভারতের তরুণ প্রজন্মের মধ্যে জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ এই বিক্ষোভ, আর সেই ক্ষোভের ভাষা হয়ে উঠেছে ইতিহাসের শক্তিশালী স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। মোর্শেদ আলম, বাংলা ভিশন। 140 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও অস্বাভাবিক তাপমাত্রা বা গরমের মুখে পড়তে যাচ্ছে বিশ্ব। আবহাওয়াবিদদের শঙ্কা, আগামী 2-1 মাসের মধ্যে শক্তিশালী সুপার এল নিনো আঘাত হানে নভেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর প্রভাবে তীব্র খরা, ভয়াবহ দাবানল, অতিবৃষ্টি, বন্যা, খাবার ও পানি সংকট দেখা দিতে পারে, যাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও আমেরিকার বেশ কয়েকটি দেশ। সুপার এল নিনো কি, কিভাবে এটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে, কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2026 সালকে অন্যতম ঝুঁকিপূর্ণ বছর বলছে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 140 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সুপার এল নিনো ধেয়ে আসছে। এতে ভয়াবহ বিপর্যয়ের সামনে বিশ্ব। আবহাওয়া বিশেষজ্ঞরা এমনই সতর্কতামূলক পূর্বাভাস দিচ্ছেন। সব মডেল ও পর্যবেক্ষণের ভিত্তিতে 2026 সালকে বিপজ্জনক বছর হিসেবে ইঙ্গিত করেছেন আলবানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পল রাউন্ডি। এতে কোথাও দিনের পর দিন অত্যাধিক গরম, আবার কোনো কোনো অঞ্চলে টানা বৃষ্টির মধ্য দিয়ে ভয়াবহ বন্যা হওয়ার পূর্বাভাস দিচ্ছেন তিনি। এল নিনোর প্রভাবে এমনটি হলে বিশ্বজুড়ে দেখা দেবে খাদ্যের ঘাটতি, বাড়বে নানা ধরনের অপুষ্টিজনিত রোগ, এমনকি দুর্ভিক্ষের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এতে কোন অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে? এল নিনো এক এক অঞ্চলে এক একভাবে প্রভাব ফেলে। অস্ট্রেলিয়া, আফ্রিকার দক্ষিণ ও মধ্যাঞ্চল, ভারত এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে খরা ও তীব্র গরম দেখা দেওয়ার আশঙ্কা আছে। আমাজনের মধ্যাঞ্চলেও এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে এর উল্টো প্রভাব পড়বে কিছু জায়গায়। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, মধ্যপ্রাচ্যের কিছু অংশ এবং দক্ষিণ মধ্য এশিয়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বাংলাদেশ ও ভারতের মতো দেশে ভয়াবহ বন্যার শঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এর আগে 2015 সালে এল নিনোর সময় ইথিওপিয়ায় ভয়াবহ খরা হয়েছিল। পুয়ের্তো রিকোতে তৈরি হয়েছিল পানির সংকট। উত্তর প্রশান্ত মহাসাগরে দেখা দিয়েছিল ভয়ঙ্কর হ্যারিকেনের প্রভাব। কিন্তু কেন, কি কারণে সুপার এল নিনো দেখা দেয়? প্রশান্ত মহাসাগরের মধ্য পূর্ব অংশে সমুদ্রের উপরিভাগের পানি স্বাভাবিকের চেয়ে উষ্ণ হয়ে উঠলে তাকে এল নিনো বলে। এ অবস্থায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমপক্ষে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে। আর সুপার এল নিনোতে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এই উষ্ণতা বিশ্বের আবহাওয়ায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনে। মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার বলছে এবছর এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা 62%। আর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন তিনি 90% নিশ্চিত আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বের দোরগোড়ায় আসছে এল নিনো। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। 1 মাইল দীর্ঘ 30 তলা ভবনের সমান উঁচু একটি জাহাজ, যেখানে থাকবে 50,000 মানুষের স্থায়ী বসবাস, স্কুল, কলেজ, হাসপাতাল, স্টেডিয়াম, হোটেল থেকে শুরু করে একটি পূর্ণাঙ্গ শহরের যাবতীয় সব সুবিধা। বন্দরে না ফিরেই আন্তর্জাতিক জলসীমায় ঘুরে বেড়াবে পুরো পৃথিবী জুড়ে। 3 দশক ধরে আলোচনায় থাকা ফ্রিডম শিপ প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যেতে পারে সমুদ্রভিত্তিক বসবাসের ধারণা। বিশ্বের সবচেয়ে বড় এই ভাসমান শহর নিয়ে মোর্শেদ আলমের আরও একটি ডেস্ক রিপোর্ট। সমুদ্রের বুকে ভাসছে বিশাল এক শহর, যেখানে আছে বাড়ি, হাসপাতাল, স্কুল, স্টেডিয়াম, পার্ক, শপিং মল, এমনকি জাদুঘরও। আর সেই শহর এক দেশ থেকে আরেক দেশে নয়, ঘুরে বেড়াবে পুরো পৃথিবী জুড়ে। এমনই এক অবিশ্বাস্য প্রকল্পের নাম ফ্রিডম শিপ।
সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য মতে প্রস্তাবিত ফ্রিডম শিপ নামের এই জাহাজের দৈর্ঘ্য হবে প্রায় 1 মাইল, প্রস্থ 800 ফুট এবং উচ্চতা 30 তলা ভবনের সমান। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 1200 কোটি পাউন্ড। এটি হবে সমুদ্রের বুকে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ শহর। ফ্রিডম শিপে বসবাস করতে পারবেন প্রায় 50,000 মানুষ, 10,000 পর্যটক ও দর্শনার্থীর জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। সেবায় নিয়োজিত থাকবেন প্রায় 20,000 কর্মী। সব মিলিয়ে প্রায় 80,000 মানুষের ভাসমান জনপদে পরিণত হবে এই জাহাজ। জাহাজের ভেতরে থাকবে গবেষণামূলক হাসপাতাল, স্কুল, কলেজ, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, বহুতল হোটেল, ওয়াটার পার্ক, কনভেনশন সেন্টার, 2টি জাদুঘর এবং 25,000 আসনের স্টেডিয়াম। থাকবে বিশাল অ্যাকুয়ারিয়াম, নৈশ ক্লাব এবং 2 তলা বিশিষ্ট ফুড হল। শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা থেকে কলেজ পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকবে। এই শহরের স্থায়ী ঠিকানা থাকবে না। আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করে প্রতি 2 বছরে একবার পুরো পৃথিবী প্রদক্ষিণ করবে। আকার এতটাই বড় যে কোনো বন্দরে ভিড়তে পারবে না। যাত্রী পরিবহনে ব্যবহার করা হবে ফেরিবহর। জাহাজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে থাকবে ট্রাম ব্যবস্থা। 15 মাইল দীর্ঘ হাঁটার পথ এবং 3 একর আয়তনের পার্ক। 1990-এর দশকে মার্কিন প্রকৌশলী নরম্যান নিক্সন প্রথম এই ভাসমান শহরের ধারণা দেন। প্রায় 30 বছর ধরে আলোচনায় থাকলেও এখনও নির্মাণ কাজ শুরু হয়নি। 2012 সালে তিনি মারা গেলে প্রকল্পটির নকশা ফের প্রকাশ্যে আনার পরও স্থগিত হয়ে যায়। তবে ফ্রিডম শিপ নির্মাণের উদ্যোক্তা প্রতিষ্ঠান ফ্রিডম ক্রুজ লাইন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী রজার গোচের দাবি, এই প্রকল্পের প্রতি মানুষের আগ্রহ ও চাহিদা আবারও উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থায়ন নিশ্চিত হলেই ইন্দোনেশিয়ায় নির্মাণ কাজ শুরু হবে। নির্মাণ শেষ হতে সময় লাগতে পারে প্রায় 3 থেকে 4 বছর। প্রকল্পটির উদ্যোক্তারা দাবি করেছেন এটি হবে পরিবেশ বান্ধব, পারমাণবিক শক্তিতে পরিচালিত হওয়ায় কার্বন নিঃসরণ কম হবে, পাশাপাশি সমুদ্রে ভাসমান বর্জ্য পরিষ্কার করতেও ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির যুগে ফ্রিডম শিপের মতো ভাসমান শহরের ধারণা ভবিষ্যতে আরও গুরুত্ব পেতে পারে। যদিও এখনও এটি কাগজে কলমে সীমাবদ্ধ, তবুও বাস্তবায়িত হলে মানব ইতিহাসের সবচেয়ে বড় ভাসমান আবাসন প্রকল্প হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করবে ফ্রিডম শিপ। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল এখনকার মতো। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।